সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু পড়েছেন তো, অ্যাডভেঞ্চার, কাকাবাবুর অ্যাডভেঞ্চার। তো সেখানে সন্তু আর কাকাবাবু বিভিন্ন অ্যাডভেঞ্চারে যেতেন। তো এখানে এই কাকাবাবু মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সন্তুর ব্যাপার নয়, এখানে আর এক কাকা ভাইপোর ব্যাপার আছে। আমি আছি আর আমার ভাইপো পল্লব। হ্যালো। তো আমরা দুজনে মিলে এবার বেরিয়েছি, সুন্দরবন যাব। ওর টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো কয়েকদিনের ছুটি আছে, আবার মাধ্যমিকের জন্য জোরদার পড়াশুনো শুরু হবে। তার আগে ওকে নিয়ে বেরিয়েছি একটু সুন্দরবন যাব। সুন্দরবন থেকে বাবাই আমাদের আমন্ত্রণ করেছে, তো ওর আতিথ্য গ্রহণ করতেই যাচ্ছি। সুন্দরবন ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তেরোই ডিসেম্বর 2024, শিয়ালদা থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে চলেছি ক্যানিং। শিয়ালদা থেকেই ট্রেনে ভিড়। ট্রেনে ধস্তাধস্তির ফাঁকে অন্য যাত্রীদের সাথে গল্প করতে করতে মাঠ ঘাট পার হয়ে একসময় ক্যানিং চলে এলাম। ক্যানিং পর্যন্ত 45 কিলোমিটার দূরত্ব পার হতে সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। প্রচণ্ড ভিড়, স্টেশনে পর্যন্ত ভিড়। ভিড়ে গুতোগুতি করতে করতে ক্যানিংয়ে এসে পৌঁছালাম। স্টেশনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মীরা বোর্ড হাতে তাদের কাস্টমারদের ডেকে নিচ্ছেন। আমরা যাচ্ছি বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তারাও একইভাবে দাঁড়িয়েছিল। বোর্ড দেখেই ওদের কাছে চলে এলাম। এছাড়া ফোনে তো যোগাযোগ হচ্ছিলই। স্টেশনের পাশেই অটো স্ট্যান্ড। এখান থেকেই সবাইকে সোনাখালির উদ্দেশ্যে অটোতে তুলে দেওয়া হচ্ছে। আমাদেরও একটা অটোতে তুলে দেওয়া হলো। অটো ভাড়া ওরাই দেবে। অটোতে বসে পড়লাম। এখান থেকে আমরা যাব সোনাখালিতে। সোনাখালিতে লঞ্চ থাকবে, সেখান থেকে আমাদের শুরু হবে। বেসিক্যালি ধরতে গেলে এখন থেকে আমাদের শুরু হয়ে গেছে। ঠিক, মাতলা নদী পার হচ্ছি আমরা। মাতলা নদীর উপরেই মাতলা ব্রিজ পার হচ্ছি। আমরা সোনাখালি চলে এসেছি, গাড়িতে অটো থেকে নামলাম। ক্যানিং থেকে সোনাখালির দূরত্ব 17 কিলোমিটার। আর এই 17 কিলোমিটার পুরোটাই এই অটো করে আমাদেরকে দিয়ে গেল। আর এখানেতে সব জায়গার নামগুলো দেখবেন যে সোনাখালি, পীরখালি, গদখালি, সজনেখালি, সুদর্ণখালি। এই খালিযুক্ত জায়গা মানেই হচ্ছে আপনার কোনো না কোনো খাল বা নদীর ধারের জায়গা। তো এই সোনাখালি থেকেই আমরা লঞ্চে উঠব। লঞ্চ ঘাটের দিকে এগোচ্ছি। আমি সামনে আছি। লঞ্চ ঘাটে চলে এসেছি। এবার জানিয়ে দিল যে আমাদের লঞ্চের নাম হচ্ছে বিনায়ক। তো সেটাই এবার খুঁজে দেখি কোনটা। বললো একটু দূরের দিকে। এক রাত 2 দিন বা 2 রাত 3 দিনের সব এখানেতে ট্যুরের জন্য এসেছে। পরপর সাজানো, শুক্র শনি রবি 3 দিনের ট্যুর। প্রচুর লোক এসেছে। এই আমাদের লঞ্চ বিনায়ক।
লঞ্চের ভিতরে এই যে থাকার জায়গা করা আছে, বিছানা। এখানে তো দেখুন, ওগুলো ছিল কেবিন, এটা ডবল বেডরুম, থাকার জায়গা। আর এই হলো লঞ্চের কিচেন, ইঞ্জিন রুম প্লাস কিচেন। ব্রেকফাস্টে কি রান্না হচ্ছে? লুচি আর আলুর দম। এই আলুর দম বানিয়েছি, দেখাবো? হ্যাঁ, লুচিটা এখনো ভাজিনি। এই যে আলুর দম রেডি। আলুর দম আর দুপুরে বোধ হয় গলদা গলদা চিংড়ি, ভেটকি মাছের কিছু একটা হচ্ছে, ভেটকি মাছ কালিয়া হবে একটা, কালিয়া। আর গলদা চিংড়ি। গলদা চিংড়ি কীরকম তাগড়াই সাইজের গলদা চিংড়ি দেখুন। এই যে পমফ্রেট মাছ সব রেডি হচ্ছে রান্না। লুচি হবে, তার জন্য সব কেটে রেখে দেওয়া হয়েছে লেচি। ভিতরটা তো দেখিয়ে দিলাম, এবার উপরটা একটু দেখি, ডেকটা। এর ভিতরে, লঞ্চের ভিতরে এরকম বাথরুম, কোমোড রয়েছে, কল রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে উপরে উঠে এলাম, সব চেয়ার পাতা রয়েছে। এখানে হচ্ছে খাবার জায়গা। আজ থেকে পরবর্তী 3 দিন, আজ কাল পরশু, এই লঞ্চই হচ্ছে আমাদের ঠিকানা। তাই নিজেও দেখে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম লঞ্চটা কেমন, কি পরিস্থিতি। এই লঞ্চের উপর উঠে রয়েছি। এই হচ্ছে গোগল নদী, সোনাখালীতে গোগল নদীতে লঞ্চ দাঁড়িয়ে আছে। এখন 10:15 বাজে। সুন্দরবন ট্যুর চলাকালীন যেগুলো করা নিষেধ, ড্রোন ফটোগ্রাফি নিষেধ, অস্ত্র নিয়ে ওঠা নিষেধ, দাহ্য পদার্থ নেওয়া নিষেধ, চিৎকার চেঁচামেচি করা নিষেধ, প্লাস্টিক ক্যারি করা নিষেধ, মদ্যপান ধূমপান নিষেধ, গুটখা নিষেধ, বন্যপ্রাণীকে খাবার দেওয়া নিষেধ, আবর্জনা ছড়ানো নিষেধ, সাঁতার কাটা নদীতে নিষেধ, থুতু ফেলা নিষেধ, নিষিদ্ধ এলাকাতে প্রবেশ করা নিষেধ, পোষ্য নিয়ে ওঠা নিষেধ, মৎস্য শিকার নিষেধ, জলের নিচে ফটোগ্রাফি করা নিষেধ। লঞ্চ ছাড়লো, সাথে সাথে আমাদের খাবার দাবারও, ব্রেকফাস্টও শুরু হয়ে গেল। ব্রেকফাস্ট চলছে। গরম গরম লুচি, তার সাথে আলুর দম আর জয়নগরের মোয়া, জবরদস্ত একটা ব্রেকফাস্ট হয়ে গেল। লঞ্চ চলছে, ব্রেকফাস্টও চলছে। এখন আমরা যাব গোসাবা, সেখানে দেখব হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এইসব। এটা বাসন্তী ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজের ও পাশটা হচ্ছে সোনাখালী আর এ পাশটা হচ্ছে বাসন্তী। গোগল নদী দিয়ে আমরা চলেছি বাসন্তীর দিকে। তার আমন্ত্রণে এখানে এসেছি, আমি লঞ্চে করে ঘুরছি। এই হচ্ছে সেই দুবাই নাই। এদের অনেকগুলো লঞ্চ রয়েছে এবং 4 জায়গাতে এদের কী বললাম, আমাদের রিসোর্টের নাম হচ্ছে টাইগারল্যান্ড রিসোর্ট। টাইগারল্যান্ড রিসোর্ট অনেক পুরনো, অনেক সুন্দরবনে অনেক পুরনো রিসোর্ট।
সকাল আমরা এন্ট্রি করবো আমাদের রিসর্ট, আপনারা দেখতেই পারবেন সবাই। আমরা পাখিরালয়তে পৌঁছাবো কখন মোটামুটি? মোটামুটি স্যার আমরা পাখিরালয় পৌঁছাবো আমরা 4:30, আমরা 4টের সময় পৌঁছে যেতাম, কিন্তু আমাদের একটা আছে, আমরা পাখির জঙ্গলে যেটা অ্যাডভেঞ্চার ট্রিপ থাকে ওটাকে আমরা আজকে ফার্স্ট ডেতে কভার করি স্যার। আজকের আমরা একদম পাখির গভীর জঙ্গলে ঢুকবো, যার জন্য আমরা সন্ধ্যাবেলাতে আমরা রিসর্টে পৌঁছাবো। নাহলে প্রত্যেকে কী করে 3টের সময় রিসর্টে তুলে দেয়, কিন্তু আমরা একটু সন্ধ্যা হয়, বিকজ আমরা অ্যাডভেঞ্চার ট্রিপটাকে এর সাথে উইদাউট টাকাতে, যেটা সবাই 300 টাকা 400 টাকা করে নিয়ে চার্জ করে সেটাকে আমরা অলরেডি ফ্রিতে করছি। মানে আমরা এখান থেকে যাবো গিয়ে সোজা পাখির জঙ্গলে একদম ভেতরে অ্যাডভেঞ্চার ট্রিপে আমরা, সেই জন্য আমাদের রিসর্টে পৌঁছতে একটু সন্ধ্যা হবে। আমাদের সব থেকে যে এখন এই সময় পাখিটা দেখা যায়, পরিযায়ী পাখিটা খুব এতে করে রয়েছে, মানে আপনি ওই যে জঙ্গলে যাচ্ছেন ওখানে পরিযায়ী পাখি সন্ধ্যা হলে কিন্তু ঝাঁকে থাকে, আর টুকটাক এমনি আছে প্রচুর। হ্যাঁ, কিন্তু পরিযায়ীটা এই সময়টা একটু বেশি। ম্যাঙ্গো জুস, ব্রেকফাস্টের পর ম্যাঙ্গো জুস। আমোদি মাছ ভাজা সস দিয়ে। এই আধ ঘন্টা হলো সবাই ব্রেকফাস্ট করেছি, লুচি আলুর দম, তারপরে এখন আবার তারপরে হয়েছে ম্যাঙ্গো জুস, এখন আমোদি মাছ ভাজা। এ মাইরি, এরা খাইয়ে খাইয়ে একদম মেরে ফেলবে। ভেটকি ফ্রাই খেয়েছেন? আমোদি মাছের ফ্রাই খেয়েছেন? না, খাইনি এখন, এই প্রথম খাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো। সুন্দরবনে মোট দ্বীপ আছে, যার মধ্যে 53টা দ্বীপে মানুষ বসবাস করে, আর 72টা দ্বীপ আছে যেখানে পুরো জঙ্গল। সুন্দরবনে মোট দ্বীপ কত? 53 প্লাস 72, তার মানে হচ্ছে 125। 125টা। 53টাতে মানুষ বসবাস করে আর 72টা পুরো জঙ্গল। আর লাস্ট যেটা মানুষের দ্বারা তৈরি আইল্যান্ড সেটা হচ্ছে ঝড়খালি, যেখানে আমরা কালকে যাব। ওখানে বাঘ আছে, বনের বাঘ ওখানে রাখা হয় চিকিৎসার কারণে। ঝড়খালি দিয়েও তো বোধহয় অনেকে এন্ট্রি করে বা এক্সিট। হ্যাঁ, ওটা করে, যাদের 1 নাইট 2 ডেজ থাকে তারা ওইভাবে করে। আমাদেরটা তো বড় প্রোগ্রাম, 3 ডেজ 2 নাইট, তাই জন্য আমরা অনেকটা কভার করতে পারবো। আসুন চলুন, আমরা এখন গোসাবা পথে যাচ্ছি, গোসাবায় নামবো। সামনে আমাদের ঘাট চলে এসেছে। এই গোসাবায় আমরা নেমে এসেছি। এখানেতে কিছুক্ষণের জন্য এখানেতে হল্ট হবে। ওই জেটিটায় মনে হচ্ছে লঞ্চ লাগাবে। আমাদের এখনকার গন্তব্য হ্যামিল্টন বাংলো, এই গোসাবাতেই। বোট থেকে নেমে আমরা এখন সেখানেই চলেছি। বোটের সঙ্গে যোগাযোগ করার জন্য ওয়াকি টকি হাতে নিয়ে রয়েছে। এই মুহূর্তে আমাদের যিনি গাইড, তার হাতে একখানা ওয়াকি টকি রয়েছে। এই যে সামনে গাইড। কি বলবো, ওই কি বড় মার্কেট, কি ভাবলাম আর কি বেরোলো, সত্যি কথা। যা মেয়েরা স্কুলে যাচ্ছে। গোসাবা এমনিতেই একটা বড় জায়গা এবং অনেক বড় এলাকা, প্রচুর মানুষ সেখানেতে থাকে।
এই হলো আমাদের প্রথম স্পট, হ্যামিল্টন বাংলো। কাঠের বাড়ি পুরোটাই। 100 বছর আগে সুন্দরবনের জঙ্গলে সমবায় আন্দোলন গড়ে তুলেছিলেন স্কটল্যান্ডের স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। 2 দশকের চেষ্টায় ভোল বদলে দিয়েছিলেন মাতলা নদী লাগোয়া বেশ কয়েকটা গ্রামের চেহারা। তার ভূমি সংস্কার ও পঞ্চায়েত রাজের ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধীর মতো ব্যক্তিত্বরা। কিভাবে জলা জঙ্গলের মাঝে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ওই কর্মকাণ্ড চলছে তা বুঝতে গান্ধী তার আপ্তসহায়ক মহাদেব দেশাইকে পাঠিয়েছিলেন গোসাবায় হ্যামিল্টনের আবাসে। 1903 সালে সুন্দরবনের গোসাবায় প্রায় 9000 একর জমি কেনেন হ্যামিল্টন। সেখানে ধাপে ধাপে বিভিন্ন সমবায় সমিতি, ব্যাংক, চালকল, গ্রামীণ পুনর্গঠন প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে তিনি স্কটল্যান্ডে ফিরে যান। লেখক অমিতাভ ঘোষ তার হাংরি টাইড উপন্যাসে লিখেছেন হ্যামিল্টনের এইসব কীর্তির কথা। সম্ভবত গান্ধীজি হ্যামিল্টনের এইসব কাজকর্ম থেকেই পঞ্চায়েতি রাজের কথা বলেছিলেন। পাঁচিল দেওয়া হচ্ছে নতুন করে, রিপেয়ার হচ্ছে, ভেঙে চুরে গেছে। যেটা আমার চোখে খুব লাগলো, এই হ্যামিল্টন বাংলো মানুষ কেন আসবে, কি এই জায়গা, এসব কিচ্ছু লেখা নেই। একটা ফলক থাকা উচিত ছিল, যেটা এখানে দেখতে পেলাম না। হ্যামিল্টন সাহেবের যে মানে মানে মূর্তি, সেটা কই দেখতে পেলাম না। না, এই যে রাস্তা ভেঙে চুরে গেছে, হ্যাঁ এইটা তো দেখা উচিত। এই যে কি অবস্থা হয়েছে, একটা এত ট্যুরিজম আসছে, একখানা ফলক অন্তত থাকা উচিত ছিল। কে এই হ্যামিল্টন সাহেব, এখানে কেন সে বাড়ি করেছিল, আর বাড়ি করেছিল তার জন্য এত বিখ্যাত কেন, এইসব ব্যাপারগুলো নিয়ে একটা দেওয়া উচিত ছিল, মানুষ জানবে কি করে। হ্যামিল্টন বাংলো থেকে বেরিয়েই আমাদের বর্ধিত পরিবারের একজনের সঙ্গে দেখা হয়ে গেল। উনি ঠাকুরিয়ায় থাকেন। এই যে এরকম দেখা হলে বেশ ভালোই লাগে। আবার এগোচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে। 5 টাকা করে এখানে প্রবেশের জন্য টিকিট লাগে। এই টিকিটের জন্য লাইন পড়েছি। বেকন বাংলো, এই বেকন বাংলোই স্থানীয়ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে পরিচিত। এই হচ্ছে ভিতরের দৃশ্য। বাড়ির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রতিকৃতি, মর্মর মূর্তি। উনিশশো 32 সালের 30 থেকে 31শে ডিসেম্বর এই বাংলায় অবস্থান করেন। কাঠের বাড়ি, ঘরের মধ্যে খালি ঘর, কিচ্ছু নেই, কোনো আসবাবপত্র কিছু নেই।
আমরা হ্যামিল্টন বাংলো দেখে এলাম। সেই হ্যামিল্টন সাহেবেরই আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের 30শে ডিসেম্বর ও 31শে ডিসেম্বর এই বাড়িতেই এসেছিলেন। এটা নাম হচ্ছে বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবেরই বাংলো। তো এখানেতেই উনি এসেছিলেন। এটা রবীন্দ্রনাথের বাড়ি নয় কিন্তু। বেকন বাংলো দেখে এবার আবার আমরা লঞ্চে উঠছি। লঞ্চ ঘাটে জেটিতে বেশ ভিড় হয়ে গেছে। ডান দিকে সবুজটা হচ্ছে আমাদের লঞ্চ। এতটাই গরম হচ্ছিল নিচে যে লঞ্চে উঠে আমাদের কেবিনেতে এসে বসলাম। লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ এখন চলছে, আর আমি বসে আছি আমাদের কেবিনে। এখন আমরা যাব পাখিরালয়। এর মধ্যে পাখিরালয় ঘোরাঘুরি আছে, খাওয়া দাওয়া আছে, অনেক কিছুই আছে। এখন 2টো বাজে আর খাবার দাবারের তোড়জোড় চলছে। সব সামনে নিয়ে চলে এসেছে আর টেবিলও পাতা হয়ে গেছে, খাবার দেওয়া শুরু হচ্ছে জোগাড়জাত। খাবারগুলো এখানে সব খাবারগুলো ডিসপ্লে করে দিয়েছে। ডিসপ্লে মানে এখানে রেখেছে। এখানে যে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে একটা ঝাল, আর মিক্সড ভেজ, আলু আছে, শিম আছে, বড়ি আছে, আরও কিছু পটল আছে দেখতে পাচ্ছি। এখানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, চাটনি এর পাশে। এটা ডাল, এটা কি ভেজ ডাল? ভেজ ডাল। আর এখানে এটা কি মাছ? ভেটকি মাছের কালিয়া। আর নিচে হচ্ছে ভাত তোলা হচ্ছে। বেগুন ভাজাটা আড়াল হয়ে গেছে। এই হচ্ছে বেগুন ভাজার পর একটা সবজি। এটা কি লেডিকেনি নাকি গোলাপ জামুন? এই মিষ্টি বলতে এই হচ্ছে গোলাপ জামুন। আর এর সাথে থাকছে পাঁপড় আর মিষ্টি, যেটা এখন এখানে নিয়ে আসা হয়নি। ভাজা চলছে পাঁপড়। পমফ্রেট, ভেটকি, সঙ্গে চিংড়াও, অনেক কিছুই মাছ, অনেক কিছুই খেয়ে মানে পেট ভর্তি, খুব ভালো। এনারা তো বলছেন দারুণ খাবার হয়েছে। এরপরে আমরা খেতে বসবো। মাছ তো অনেক রকমই আছে, চিংড়ি আছে, ভেটকি আছে, পমফ্রেট আছে। এর আগে তো আমোদি মাছ খেয়েছি, তো ভালো হয়েছে বলছে রান্না। তো আমরা এরপরে খাবো যখন, তখন বুঝতে পারবো। বসে পড়েছি, এবার আমরাও খাওয়া দাওয়া করছি। ডাল, ভালোই রান্না করেছি সত্যি, ওরা কিছু বলেনি। যা রান্না হয়েছে এখনো পর্যন্ত যা পেয়েছি ভালোই রান্না, খুব সুন্দর হয়েছে। দিয়ে গেল পিকনিক, বেড়ানো সব মিলেমিশে একাকার। রোদে পিঠ দিয়ে বসে বসে কমলা লেবু খাবো। পাখিরালয় ফেরিঘাটে আমাদের লঞ্চ ভিড়ছে। এখান থেকে পারমিশন নেওয়ার ব্যাপার আছে, সেই জন্য নামছে। তারপরে আমরা আবার ডান দিকে যাব।
এইদিকে যাব আবার। পাখিরালয় থেকে আমরা এগিয়ে আসছি, সবটাই পাখিরালয়ের মধ্যেই পড়ে। পাখির জঙ্গল দেখতে যাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আলো কমে গেছে এবং একটা ফগিনেস চলে এসেছে। তো যাচ্ছি এই পর্যন্তই, পাখির ছবি খুব একটা ভালো কিছু হবে না, দেখি কি দেখতে পাওয়া যায়। এখন বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত শীত লাগছে। এখন বাজে 4:30। বেশ কিছু পাখি দেখতে পাওয়া যাচ্ছে। দুটো ব্ল্যাক হেডেড আইবিস বসে আছে। কিছু হট্টিটি দেখতে পাচ্ছি। লঞ্চ এবার ভিড়ছে, এবার ব্যাগপত্র নিয়ে নামবো। এখানেই আমাদের হোটেল। গধূলি বেলা, এই লজ সুন্দর করে সাজানো। সন্ধ্যেবেলা সামনেটা একটা পুকুর রয়েছে, সুন্দর রিফ্লেকশন। বেশ ঠান্ডা লাগছে এখানেতে, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আজকে ডিসেম্বরের 13 তারিখ, ঠান্ডা পড়ারই কথা এবং পড়েওছে। ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা আছে দেখছি। জলেতে খুব সুন্দর রিফ্লেকশন করেছে। এই আমাদের রুম, 4 বেডেড রুম। এদিকে 2টো বেড, এদিকে 2টো ডবল বেড, পর্দা দিয়ে ঘেরা। এসি আছে, কোনো কমে লাগবে না এখন। আর এই বাথরুম, বাথরুমে কোমোড আর বেসিন, গিজার দেখছি না। এই হলো আমাদের কটেজ। আদিবাসী নাচ দেখতে চলে এসেছি, সব প্রস্তুতি চলছে, শুরু হতে যাচ্ছে। আদিবাসী নাচ জমে উঠেছে।
এতক্ষণ দুর্দান্ত আদিবাসী নৃত্য হলো, গান হলো, এবং সব কটা না হলো 2-3টে গান একদমই ছিল আদিবাসী গান, এবং এখন দর্শকদের মনোরঞ্জনের জন্য আদিবাসী গান নয় এমন গানও এখানে পরিবেশিত হয়েছে, কিন্তু সেটাও খুব সুন্দর পরিবেশন করেছে। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। ওখানে যারা আছে আশা করছি তাদেরও খুব ভালো লেগেছে। তো এখানে দিদি রয়েছেন যিনি গান গাইছিলেন এতক্ষণ ধরে, তো আমি তার কাছ থেকে 2-1টা কথা জিজ্ঞাসা করবো। দিদি, সেই যে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা খুবই কঠিন, এটা আমরা বাইরে থেকে সব জানি। এক তো জীবিকার অভাব রয়েছে, তারপরে রয়েছে প্রাকৃতিক প্রতিকূলতা, ঝড় বৃষ্টি রয়েছে, বাঘের উপদ্রব রয়েছে, কুমির রয়েছে, অনেক কিছু। তো আপনাদের জীবন জীবিকা চলে কিভাবে? আমাদের জীবিকা বলতে আগে তো তবুও আমাদের জঙ্গলে মাছ ধরার পারমিশন ছিল, তো এখন যেমন আগে মিন বাগদার ব্যবসা ছিল এখানে, তো এখন তো সেই ব্যবসাটাও উঠে গেছে। আমি যে নদীতে দেখলাম অনেককে মিন ধরতে, এখন না সেইভাবে আর ব্যবসা নেই। টুকটাক করে যারা ছোটোখাটো ফিশারি আছে তারা ছাড়ে, কিন্তু আগে যেমন আমাদের বাংলাদেশে খোলা ছিল, তখন বাংলাদেশে আমাদের মাছটা, এখানে মাছটা বাংলাদেশেও নিয়ে গিয়ে বিক্রি হতো। আমাদেরই বাড়িতে ফিশারি ছিল মাছের, মানে মিন বাগদার ব্যবসা আমার শ্বশুরের মশাইয়ের। তো সেই সময় অনেক রোজগার ছিল, মায়েদেরও ছিল, সবাই মানে নৌকো ধরতো তখন। এই নদীগুলোতে ফাঁকা ছিল না, পুরো নৌকোতে একেবারে মোটমাট কালো হয়ে থাকতো নৌকো, এতটাই নৌকো ছিল। তো এখন সেই দিক থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেছি। আর কাজ বলতে আমাদের এখানে কোনো কিছুই কাজ নেই, এই একমাত্র চাষের সময় আমরা চাষ, আর এই ধান কাটার সময় ধান কাটা। এক ফসলি জমি একবারই আমরা ফসল পাই, কেননা এখানে এমনি নোনা জায়গা, তো এমনি মিষ্টি জলের অভাব ভীষণ, জলের তো এমনিই অভাব, খাওয়ার জলেরও অভাব খুব। তো সেই কারণে আমরা সেইভাবে করে আর চাষবাস করে উঠতে পারি না। আর এখন তো এই মাছ কাঁকড়া ধরে টুকটাক করে, মানে এই এপারে ওপারে তো আর যাওয়ার মতো ইয়ে নেই, তো এপারে টুকটাক করে যেভাবে মোটামুটি মানে সংসার একেবারে অচল হয়ে না যাওয়ার মতো কিছু রোজগার হয়। চিংড়ি মাছ কিংবা এই যে এখন যেটা আপনারা করছেন সকলে কয়েকজনে মিলে আদিবাসী নৃত্য, তো এইটা তো সারা বছর চলে না? না, এটা আমাদের সারা বছর চলে না, বর্ষাকাল গরমকাল এগুলো অফ থাকে। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ একদম। তার মানে মোটামুটি ওই পুজোর সময় থেকে পূজার ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত। হ্যাঁ, পূজার সময় থেকে টুকটাক চলে, ডিসেম্বর থেকে একটু বেশি হয়। এইটা আপনাদের সংসারে নিশ্চয়ই অনেকটাই উপকারে, অনেকটাই উপকার। এখন যেসব লজগুলো হয়েছে, এই লজগুলো হয়ে আমাদের আর্থিক দিক থেকে একটু উন্নতি হয়েছে। আর আরেকটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আদিবাসী নৃত্য, এখানে যারা এসছে সবাই আদিবাসী, তো এখানকার আদিবাসী বলতে কারা? আদিবাসী বলতে যেমন কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, এরকম। আমাদের মধ্যে আমরা হলাম মুন্ডা। হ্যাঁ, আমরা হলাম মুন্ডা সমাজে। আর সব রকমই আছে, মুন্ডা আছে, তারপরে তোমার উরাং বেদিয়া এইসব বলে না, উরাং বেদিয়া, হ্যাঁ এইসবও আছে, ভূমিজ সম্প্রদায় এইসবও আছে, সব রকমই আছে এখানটাতে। মানে টোটালি এটা আদিবাসী সবগুলো। সুন্দরবন, এই সুন্দরবন আপনি তো লেখাপড়া করেছেন নিশ্চয়ই, তো চণ্ডীমঙ্গল মনসামঙ্গল কাব্যের জায়গা এটা আপনি জানেন কি? চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর, নেতদোপানি আছে আমাদের থেকে অনেকটাই দূরে, তো সম্ভবত আমাদের থেকে 8 ঘন্টা ভিতরে হবে। যাই হোক, মোটামুটি সুন্দরবনকে বেশ করেই এইসব গল্পগুলো গড়ে উঠেছে, এবং এখান থেকেই এটা গড়ে উঠেছে। একসময় সুন্দরবন খুব বৃহত্তর জনপদ ছিল। ঠিক আছে, অনেক রাত হয়ে যাচ্ছে, আপনাদের ফিরতে হবে। আবার আসবেন সুন্দরবনে সবাই। ধন্যবাদ। আচ্ছা, এলাম। হ্যাঁ, একদিকে নাচ গান, অন্যদিকে ক্যাম্প ফায়ার, আর সেই সাথে চিকেন পকোড়া আর চা, সব মিলে সন্ধ্যাটা জমজমাট। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে মানুষজনের যে দিনযাপন এবং তাদের সংস্কৃতি সম্বন্ধে অনেকটাই পরিচিত হলাম। এটা খুব ভালো লাগলো যে কিভাবে মানুষ মানে কঠিন লড়াই করে মানে বেঁচে থাকতে গেলে কি কঠিন লড়াই করতে হয়, এখানে এদেরকে দেখে সেটা
কিছুটা হলেও অনুভব করতে পারলাম আর কি। 9:30 বাজে, তো সেই ভোরবেলা উঠেছি, একটু ঘুম পাচ্ছিল, কিন্তু খাওয়া দাওয়া না করে ঘুমানোটা ঠিক হবে না, সেই জন্য জেগেছিলাম। রনি তো 2 ঘন্টা দিব্যি ঘুমিয়ে নিল। তো এখন এসছি খেতে, সব খাওয়া দাওয়া চলছে, দলের লোকজন সব খাচ্ছে দেখছি। আজকে কি মেনু আছে একবার দেখে নিই। আজকে খাবারের কি মেনু? আজকে খাবার আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড। আজকে আমরা খুব হালকা খাবার দিচ্ছি এই কারণে, কালকে আমরা খুব সকাল সকাল বেরোবো। আজকে হালকা খাবারটা এই কারণেই যাতে সবার শরীর ভালো থাকে, সুস্থ থাকে, কালকে সারাদিন জঙ্গলটা এনজয় করতে পারে। কালকে আমাদের একটু ভারী খাবার আছে রাত্রিবেলা, যেহেতু পরের দিন আমরা একটু দেরি করে উঠবো, সেই জন্য মনে হতে পারে যে দুপুরবেলা এত কিছু মেনু ছিল, রাত্রিবেলা মাত্র এরকম। কারণটা হচ্ছে আপনি সুস্থ থাকুন, সুস্থভাবে জঙ্গলটা ঘুরুন। বেড়াতে বেরিয়ে সুস্থতাটা ভীষণভাবে দরকার। ফিজিক্যাল ফিটনেস না থাকলে বেড়ানো একদম মাটি হয়ে যায়। সেদিক থেকে আমার সমর্থন রয়েছে এদের এই যে চিন্তা ভাবনা। এই সবে খেয়ে উঠলাম, হালকা খাবার, ঠিক আছে। কালকে কারণ জঙ্গলের দিকে আমরা বেরোবো, সবাই সুস্থ থাকতে হবে। তো ওনাদের আজকে ডিনারটা একদম পারফেক্ট হয়েছে। কালকের যে বেড়াতে যাওয়ার জন্য যে ডিনার, সেটা পারফেক্ট। স্বাদ অতুলনীয় স্যার, প্রতিটা খাবারের স্বাদ ভালো, এদের ব্যবহারও খুব ভালো। এবার আমরা খেতে বসবো, কিন্তু মুশকিল হচ্ছে পেট তো ভর্তি হয়ে রয়েছে, তো খাবো কতটুকু, একটু বসি, একদম না খেলে নয় সেরকম। তাহলে এইটুকু খাবার নিয়ে বসেছি। এই চিকেন পকোড়া খাওয়ার পর এখনো পর্যন্ত খিদেই পাইনি, তো একদম না খেয়ে শোয়ার থেকে সামান্য কিছু খেয়ে শোবো, এই হচ্ছে আমার ব্যাপার। যাই হোক, শুরু করি। সেই ভোরবেলা উঠেছি, শরীর আর দিচ্ছে না, খুব ঘুম পাচ্ছে। এবার ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ব। এর পরের দিনকে দেখাবো, জঙ্গলে ঢুকবো আর জঙ্গল ঘুরিয়ে দেখাবো। সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, নেতিধোপানি, এই সমস্তগুলো কি ঘোরার আছে। মোহনা পর্যন্ত যাওয়ার বিষয় আছে, তো সেই সব দেখাবো। আসল জিনিস কাল, মানে এর পরের পর্বে। তাহলে দেখতে থাকুন এই সিরিজটা, আর এই পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।